যে দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি, সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলন যে বইটি রয়েছে, তোমাদের তৃতীয় পরীক্ষার প্র্যাকটিস সেটগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমত যেটা শুরু করেছিলাম যে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, এটা আমরা আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি। গতকাল একটা ক্লাস করেছিলাম, তারপর থেকেই আমরা আজকে কন্টিনিউ করব। আর আজকের এই ক্লাসে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার, তোমাদের জন্য ক্লাস 9 মঙ্গল বৃহস্পতি শনি এবং 10-এর জন্য সোম বুধ শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে যেটা তোমাদের ক্লাস শুরুর আগেই বলেছিলাম যে গতকাল আমরা যেখানে বন্ধ করছিলাম ক্লাসটি, তারপর থেকে আমরা কন্টিনিউ করব। তার মধ্যে 3.4 পর্যন্ত হয়ে গিয়েছিল। লাস্ট কোশ্চেন যেটি ছিল, পীড়ন ও বিকৃতির মধ্যে দুটি পার্থক্য লেখো। তার পরের প্রশ্ন 3.5 বলছে রাদারফোর্ডের পরমাণুর মডেলের সিদ্ধান্তগুলি লেখো। এই যে এখানে কয়েকটা সিদ্ধান্ত তুলে দেওয়া হয়েছে, এগুলোই হবে যে পরমাণুর দুটি অংশ থাকে, পরমাণুর সমগ্র ভর নিউক্লিয়াসে অবস্থান করেছে, ঠিক এই রকমই 6টা পয়েন্ট রয়েছে। ওকে, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইলেকট্রন বিন্যাস করতে বলছে। ইলেকট্রন বিন্যাস করো Cl - S পাওয়ারে 2-। এখন Cl এর জন্য ইলেকট্রন বিন্যাস যার পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 17, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ থাকে। কে কক্ষে আমরা জানি দুটি ইলেকট্রন থাকবে, এল কক্ষে 8টি, তাহলে 10টি হয়ে গেল। আর কটি থাকছে? 7টি। এম কক্ষে ম্যাক্সিমাম 8 থাকতে পারে, যদি 8 এর বেশি থাকতো তাহলে আমরা এন কক্ষে চলে যেতাম। যেহেতু 8 এর কম হয়েছে, আমরা এম কক্ষে কমপ্লিট করলাম। এটা হচ্ছে Cl17 ইলেকট্রন বিন্যাস। এবারে আমাদের প্রশ্নে বলেছে Cl পাওয়ারে মাইনাস। এই মাইনাস কথাটির অর্থ হলো যে কিছু সংখ্যা দেওয়া নেই, মানে আমরা বলতে পারি 1-। ওকে, বলবো 1-। তাহলে 1- মানে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে তা কিন্তু নয়, মাইনাস মানে এখানে একটা ইলেকট্রন নিয়েছে। তাহলে 17 ছিল, একটা নেওয়ার ফলে 18 হয়ে গেল। তাহলে আমাদের ঠিক একই রকমের কক্ষগুলো কে, এল, এম, তাহলে 2, 8, 8 আমাদের এম কক্ষ কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে Cl- ইলেকট্রন বিন্যাস। নেক্সট এস এর ইলেকট্রন বা এর পারমাণবিক ক্রমাঙ্ক কি হয়ে থাকে? যে 16। ঠিক একই রকমের আমরা ইলেকট্রন বিন্যাস করব কে, এল, এম। কে কক্ষে ম্যাক্সিমাম 2টি থাকে, এল কক্ষে ম্যাক্সিমাম 8টি থাকে, তাহলে আর থাকলো 6টি, যেটা এম কক্ষে। এবারে প্রশ্নে আমাদের বলেছে এস পাওয়ারে 2-। আগেরটা ছিল 1-, এটা হচ্ছে 2-, মানে দুটো ইলেকট্রন অ্যাড হচ্ছে, যোগ হবে, তাহলে 16 থাকলে 18 হয়ে যাচ্ছে, সমান। এর ইলেকট্রন বিন্যাস কি? কে, এল, এম। কে তে 2, এল এর জন্য 8, আর এম এ থাকছে 8। তাহলে এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন তাহলে আমরা এই অথবার কোশ্চেনটি কমপ্লিট করলাম। নেক্সট পরবর্তী কি বলছে? এসটিপিতে, আচ্ছা, এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67 এটা হচ্ছে 0.2 লিটার। গ্যাসটির আণবিক ভর কত? আমরা এই ভাষাটিকে যেটা রয়েছে একটু ঘুরিয়ে লিখব, যে এসটিপিতে 67.2 লিটার
গ্যাসের ভর বা আণবিক ভর লিখতে পারো 51 গ্রাম, এটি আমাদের প্রশ্নে বলেছে। আর এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত নির্ণয় করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 51/67.2 ইন্টু 22.4, এটা আমাদের ঐকিক নিয়মের মতো। পয়েন্ট তুললাম, নিচে 10 এলো, এদিকে পয়েন্ট তুলে দিলাম, উপরে 10 হয়ে গেল। 3 দিয়ে দিলে 3 একে 3, 3 7 21, এদিকে দিচ্ছে 3 2 6, 3 2 6, 3 4 12, 224, 224 কেটে গেল, এদিকের নিচের 10 উপরের 10 কেটে গেল, থাকলো 17 গ্রাম। এটি হচ্ছে আমাদের আণবিক ভর, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী 7 দাগের প্রশ্নতে কি বলছে একটু দেখে নিই। 10% CaOH এর হোল2 দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। এই 10% কথাটির অর্থ যে 100 ml দ্রবণে CaOH2 রয়েছে 10 গ্রাম। 10% কথাটির অর্থ হচ্ছে পার্সেন্ট, মানে আমরা এই 10%কে এভাবে লিখতে পারি। তাহলে 10 ml 100 ml এর মধ্যে রয়েছে 10 গ্রাম। ওকে, সেখান থেকেই আমরা এই ভাষাটি লিখেছি। আচ্ছা, নেক্সট আমরা যেহেতু লিটার এককে বের করব, তাহলে আমরা বলতে পারি 1000 ml বা 1 লিটার। দ্রবণে CaOH এর হোল2 আছে ঐকিক নিয়মের মতো 10/100 ইন্টু 1000 ml। নিচের দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কেটে গেল, থাকার মধ্যে থাকলো 10 গুণিতক 10, 10 গুণিতক 10 সমান 100 গ্রাম। আর তাহলে আমরা এটিকে লিখতে পারি দ্রবণের মাত্রা সমান 100 গ্রাম পার লিটার, বা একে আমরা লিখতে পারি 100 গ্রাম লিটার ইনভার্স। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ইমালশন কি। ইমালশন হলো একটি কলয়েডাল দ্রবণ যেখানে বিচ্ছুরিত পদার্থ এবং বিচ্ছুরিত মাধ্যম উভয়ই তরল থাকে। যেমন উদাহরণ বলছে দুধ, ফেস ক্রিম ইত্যাদি। পরবর্তী প্রশ্ন 3.8 বলছে মিউরেটিক অ্যাসিডের নাম ও সংকেত লেখো। মিউরেটিক অ্যাসিডের নাম হয়ে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সংকেত কি হয়ে থাকে? HCl। বলছে অ্যাসিডটিকে কিভাবে শনাক্ত করবে, বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। এই যে 3টি পয়েন্ট এবং তার সঙ্গে এই দুটো বিক্রিয়া। ওকে, নেক্সট 3.9 মিশ্রণের উপাদানগুলিকে পৃথককরণের প্রয়োজনীয়তা দুটি উল্লেখ করো। আচ্ছা, এই যে উপরের একটু ছিটকা লাইন, এটা বাদ দিয়ে দাও। 1 2 বলছে মিশ্রণের উপাদানসমূহ পৃথক করে কোনো নির্দিষ্ট উপাদানের প্রকৃতি ও ব্যবহার সম্বন্ধে জ্ঞান লাভ করা সম্ভব হয়। দ্বিতীয়ত বলছে মিশ্রণের উপাদানগুলি থেকে প্রায় বিশুদ্ধ পদার্থ পাওয়ার জন্য পৃথককরণ প্রয়োজন। নানা ধরনের মিশ্রিত পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়। জলের সাথে কোনো অদ্রবণীয় কঠিন পদার্থ যেমন বালি, সূক্ষ্মকণা মিশে থাকলে এই মিশ্রণ থেকে জল ও বালি পরিস্রাবণের সাহায্যে পৃথক করা হয়ে থাকে। ওকে, নেক্সট অথবাতে বলছে আংশিক পাতন পদ্ধতির সীমাবদ্ধতা লেখো। আচ্ছা, আমরা প্রথম 1 নম্বর দিয়ে এখানে লিখে দিচ্ছি যে যেসব
তরলের যেসব তরলের আংশিক পাতন করে আলাদা করব তাদের স্ফুটনাঙ্ক জানা দরকার। নেক্সট দ্বিতীয় পয়েন্ট, সব সময়ের জন্য থার্মোমিটারে নজর রাখতে হবে। ওকে, তাহলে এই দুটি পয়েন্ট দিয়ে দিও। নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি 3.10। এখানে বলছে আয়নমুক্ত জল ও প্রাতিত জলের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে এখানে ছক কাটায়নি, তোমরা দেখে নিও। ওকে, খুব সুন্দরভাবে এখানে পার্থক্যটি তুলে ধরেছি, আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, 5টি পয়েন্ট রয়েছে। আচ্ছা, এখন আমরা নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি যে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন। 1 2 3 4 4টি পয়েন্ট রয়েছে, তুলে নিও। আচ্ছা, এগুলোর পিছনে আমি বিশেষ একটা টাইম দিচ্ছি না, কারণ তোমাদের আজকে যে ক্লাসটি করব অনেকগুলো ম্যাথ রয়েছে, সেগুলো তোমাদের ধীরে ধীরে বোঝানোর জন্য একটু টাইম লাগবে, তাই আমরা এইগুলো স্কিপ করে যাচ্ছি একটু। ওকে, অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 2 কেজি ভরের কোনো বস্তুর গতিশক্তি 4 জুল। বস্তুটির বেগ কত নির্ণয় করো। প্রশ্নে আমাদের যেগুলো দেওয়া রয়েছে 2 কেজি ভর, মানে m সমান 2 কেজি। বলছে গতিশক্তি, গতিশক্তিকে আমরা ই কে দ্বারা চিহ্নিত করি। ই কে সমান 4 জুল। বেগ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি যে ই কে সমান হাফ এম ভি স্কয়ার। ওকে, এখানে তাহলে আমরা এই যে মানটি রয়েছে এটাই আমরা লিখে নিচ্ছি, ই কে সমান 4 জুল। আচ্ছা, ই কে এর কাছে আমরা হাফ এম ভি স্কয়ার পুট করলাম 4। এম এর মান আমাদের কত আছে 2, 2 দিয়ে দিলাম ইন্টু ভি স্কয়ার, এদিকে হচ্ছে 4। 2 2 কেটে গেল, তাহলে থাকলো ভি স্কয়ার সমান 4। এই ভি যখন উল্টো দিকে যাবে রুট হয়ে যাচ্ছে, আর রুট ওভার 4 এর মান হয়ে থাকে যে 2 গুণিতক 2 সমান 2। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে এগুলো হচ্ছে ভির মান। আচ্ছা, এদিকে বা দিতে কিন্তু ভুলবে না, ভি সমান এত মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে বলছে যে এসআইতে কার্যের একক কি, এর সংজ্ঞা লেখো। তো এসআইতে কার্যের একক হয়ে থাকে জুল, যার সংজ্ঞা 1 নিউটন বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখে 1 মিটার হলে কৃতকার্যের পরিমাণকে 1 জুল বলে। ওকে, পরবর্তী এখানে কি অঙ্ক বলছে দেখে নেব। 100 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে। তো বলেছে 100 গ্রাম জলের উষ্ণতা, এম সমান 100 গ্রাম। তারপরে বলেছে যে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, টি সমান আমরা যেটা বৃদ্ধি হিসাবে জানি যে 10 ডিগ্রি সেলসিয়াস।
বলছে কতটা কার্য করতে হবে, ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো আমরা এখানে যে সমীকরণটি ইউজ করব, যে আমরা জানি ডাব্লু সমান জিএইচ, ডাব্লু এর মান বের করতে হবে। জে এর মান এখানে দেওয়া নেই, কিন্তু জে এর মান সবসময়ের জন্য হয়ে থাকে 4.2 জুল পার ক্যালোরি। ওকে, এটি মনে রাখো। এইচের মান দেওয়া নেই, কিন্তু এইচের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এইচের মান নির্ণয়ের জন্য একটা সমীকরণ হয়ে থাকে এইচ সমান এমএসটি। এখানে এম এর মান দেওয়া রয়েছে 100, এস এর মান দেওয়া নেই। ঠিক একই রকমে যেমন আমরা জে কে মেনেছিলাম, ঠিক তেমন এস এর মান হয়ে থাকে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এস এর মান হয়ে গেল ক্যালোরি পার গ্রাম এককে 1, তাহলে আমরা এস এর কাছে 1 দিলাম। টি এর মান কত? 10, তাহলে আমরা এইচের মান পাচ্ছি 1000 ক্যালোরি। ওকে, তাহলে আমরা এদিকে জে এর মান 4.2 ইন্টু এইচের মান 1000, এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসছে, 0 0 কেটে গেল, আমরা পাচ্ছি 42, তার পিঠে 2টি শূন্য, এত জুল। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে বলছে শহরাঞ্চলে প্রায়ই কুয়াশা হয় কেন? এক কথায় যদি আমরা বলি যে শহরাঞ্চলে খুব শিল্পাঞ্চল দেখতে পাওয়া যায়, এই কারণে কুয়াশার সৃষ্টি হয়। আচ্ছা, তোমাদের উত্তরটা বলে দিচ্ছি কিভাবে করবে। যে বায়ুমণ্ডলের বিস্তীর্ণ অঞ্চলের উষ্ণতা হ্রাস পেয়ে শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, কয়লার গুঁড়ো ইত্যাদিতে আশ্রয় করে ভাসতে থাকে। একে কুয়াশা বা কুহেলিকা বলে। কুয়াশা স্থলভূমির উপর এবং কুহেলিকা জলাশয়ের ওপর সৃষ্টি হয়। শিল্পাঞ্চলে বায়ুমণ্ডলে বেশি পরিমাণে ধূলিকণা, কয়লা, গুঁড়ো থাকে বলে ঘন কুয়াশা সৃষ্টি হয়। ঠিক এই লাইনটিকে কেটে দিয়ে এখানে লিখে দেবে যে শহরাঞ্চলে ঘন ঘন শিল্পাঞ্চল থাকায় এখানে বেশি কুয়াশা লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে সেটা একটু আমরা দেখে নিই। আচ্ছা, এখানে একটা ম্যাথ রয়েছে। শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড হলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? আমাদের এখানে কিছু থিওরি ক্লাসের কিছু সূত্রগুলো মনে করতে হবে। যে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে, যেহেতু এখানে ক্ষণস্থায়ী শব্দ বলেছে, এই ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ সময় হয়ে থাকে 1/10 সেকেন্ড। এটা কিন্তু আমাদের প্রশ্নেতে কোথাও দেওয়া নেই, এটা আমরা থিওরিতে জেনেছি। এবারে আমরা কিছু ধরে নেব। ধরি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব ডি। প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব
ডি। এখন আমরা এখানে একটা সমীকরণ ব্যবহার করব, যে আমরা জানি 2 ইন্টু ন্যূনতম দূরত্ব সমান নির্বন্ধ গুণিতক বেগ। তাহলে 2 কে 2 চলে এলো, ন্যূনতম দূরত্ব আমরা ডি ধরেছি, নির্বন্ধ যেটা 1/10 সেকেন্ড গুণিতক বেগ কত আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে 340। এটা আমরা নির্ণয় করছি, ডি এর মানটি নির্ণয় করব। ডি সমান এদিকের 0 0 কেটে গেল, তাহলে থাকলো 34। এদিকে গুণ রয়েছে, 2 এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 একে 2, 2 7 14। তাহলে আমরা ডির মান পাচ্ছি 14, আর একক হয়ে যাবে মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অথবাতে বলছে সাধারণ মাপের ঘরে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন, সেটা তোমরা দেখে নিও। নেক্সট, আচ্ছা এখানেও আমরা এই অঙ্কটির সমাধানটা একটু দেখে নেব। কোনো বস্তুকণা 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল। কণাটির ওপর 10 সেকেন্ড ধরে বল প্রযুক্ত হওয়ায় সেটি ওই সময়ে 1.5 মিটার পথ যেতে পারল। বস্তুকণাটির ত্বরণ কত? তো প্রথমে বলেছে কোনো বস্তুকণা 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে। এটা তাহলে প্রাথমিক বেগ সমান 50 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট বলেছে কণাটির ওপর 10 সেকেন্ড ধরে, তাহলে টি সমান 10 সেকেন্ড ধরে বল প্রযুক্ত হয়, সেটি ওই সময়ে মানে এই 10 সেকেন্ড সময়ে 1.5 মিটার পথ যেতে পারলো। তাহলে ভি হবে তাহলে কি, এটা হচ্ছে প্রাথমিক বেগ হয়ে গেল, অন্তিম বেগ কত ভি। কিভাবে নির্ণয় করব? ভি এর আমরা একটা সমীকরণ জানি, যে বেগ সমান সরণ বাই সময়। এখানে সরণ কতটা হয়েছে 1.5, আর কতটা সময়ে গিয়েছে 10 সেকেন্ডে। পয়েন্ট তুলে দিলে নিচে 10 চলে আসছে, তাহলে আমরা এটা পাচ্ছি যে 0.15 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা মোটামুটি প্রশ্নের মধ্যে, আচ্ছা আর একটা কথা বলেছি যে ত্বরণ কত, তাহলে এ সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা কমপ্লিট করেছি যে প্রশ্নের মধ্যে কিটা বলতে চাইছে, সেই মানগুলো আমরা বের করেছি। এখন কাজ কি, এককগুলোকে সেম করা। সেন্টিমিটার হচ্ছে সিজিএস একক, মিটার হচ্ছে এসআই একক। নয় মিটারকে সেন্টিমিটারে আনতে হবে, না হয় সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে, যে কোনো একটা। আমরা সবসময় এসআইটাকেই ফলো করার চেষ্টা করব, তাহলে এসআইকে ফলো করলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে। ওকে, এখন আমরা জানি কি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে 50 সেন্টিমিটার বের করব। 50 সেন্টিমিটার সমান 1/100 গুণিতক 50, 0 0 কেটে গেল, তাহলে আমরা পেলাম 0.5 মিটার। তাহলে আমরা এই 50 সেন্টিমিটার পার সেকেন্ডের কাছে লিখতে পারি 0.5 মিটার পার সেকেন্ড। আমি এখানে এত সব করেছি, তোমরা সরাসরি 50কে 100 দিয়ে ভাগ করে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তোমাদের বোঝানোর জন্য এই স্টেপটা ফলো করলাম। এখন আমরা যে সমীকরণটা ব্যবহার করব, যে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, এটা তো আমাদের জানা। এই সমীকরণ থেকে এ এর মানটিকে বের করব। তাহলে ইউ এখানে প্লাসে আছে, উল্টো দিকে আনলাম মাইনাসে, তাহলে করব কি, যে ভি মাইনাস ইউ সমান থাকছে এটি। এ এর মান নির্ণয় করব,
টিটাকে অপোজিটে আনবো, তাহলে টিকে আনবার জন্য গুণ রয়েছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, সমান এ। এই হয়ে গেল সমীকরণ। এবারে আমরা মানগুলো পুট করব। আচ্ছা, বা এখানে আমরা লিখতে পারি যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এবারে এখানে একটা কথা বলে দিই, অন্তিম বেগ সবসময় কিন্তু বেশি হয়ে থাকে, তাই আমরা এখানে একটা স্টেপ ফলো করতে পারি। যদি এই উপরে মাইনাস কমন নিয়ে নেই তাহলে পেয়ে যাব যে মাইনাস কমন নিলে ভি প্লাস ইউ বাই টি সমান, একে আমরা লিখতে পারি, এই ব্র্যাকেটগুলো তুলে দিলে, যে ইউ মাইনাস ভি বাই টি লেখা যায়। ওকে, আচ্ছা, এবারে আমরা এই সমীকরণে মানগুলো বসাচ্ছি। নেক্সট, তাহলে আমরা যে ফাইনালি সমীকরণটা পেলাম যে এ ইউ মাইনাস ভি বাই টি। ওকে, এবারে ইউ এর মান কত? 0.15। একটু দেখে নিই, ইউ এর মান আমরা পেয়েছি 0.5। ওকে, আচ্ছা, তাহলে আমরা সেখানে 0.5 করব, মাইনাস 0.15 বাই টি হচ্ছে 10। তাহলে 0.5 থেকে 0.15 মাইনাস করলে 0.5 পয়েন্টের সোজা পয়েন্ট এলো 15, উপরে কিছু নেই মানে শূন্য দিয়ে দাও, এদিকে শূন্য। তাহলে 50 থেকে 15 মাইনাস করলে 35.0 যেমন ছিল থাকছে, তাহলে পাচ্ছি 0.35 বাই নিচে 10 যেমন ছিল 10। পয়েন্ট উঠে গেলে নিচে আরও দুটো শূন্য চলে আসবে, একে তাহলে আমরা লিখতে পারি যে 35, নিচে 3টি শূন্য, তাহলে আমরা উল্টো দিক থেকে 3টে সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো। এদিকে একটা দুটো সংখ্যা আরও একটা শূন্য দিয়ে দিলাম, 3টে, 0.0 এত মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী বলছে রোলারকে টানা সহজ না ঠেলা সহজ, যুক্তি সহ ব্যাখ্যা করো। এই যে টানা এবং ঠেলা দুটোই খুব সুন্দর ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, দেখে নিও। আচ্ছা, পরবর্তী এই অঙ্কটি আমরা সমাধান করব। এক্স যার ভর সংখ্যা 66, পারমাণবিক ক্রমাঙ্ক 32, পরমাণুতে 2টি প্রোটন ও 2টি নিউট্রন যোগ করলে ওয়াই পরমাণু পাওয়া যায়। ওয়াই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত? আচ্ছা, এক্স যার ভর সংখ্যা 32, পারমাণবিক ক্রমাঙ্ক 66 ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক 32, এর সঙ্গে 2টি প্রোটন প্লাস 2টি নিউট্রন যোগ করার ফলে আমরা ওয়াই পাচ্ছি। এখন এই যে স্টেপটি যদি আমরা একে ভাঙি, একটু বোঝানোর চেষ্টা করি। এই 32 হচ্ছে যে পারমাণবিক ক্রমাঙ্ক থাকে, এটা হচ্ছে পুরো প্রোটন, মানে আমরা নিচে পি দিচ্ছি। তারপরে উপরে ভর সংখ্যা রয়েছে, মানে এটা প্রোটন প্লাস নিউট্রন যোগ করে ওটা হচ্ছে। তাহলে এর মধ্যে যদি আমরা 2টি প্রোটন যোগ করি তাহলে আমরা নতুন যেটি পাচ্ছি পি, আগে ছিল 32, তার সঙ্গে আরও 2টো প্রোটন এসে যোগ হলো, তাহলে হয়ে গেল 2 যোগ করলাম। উপরে ভর সংখ্যা ছিল 66, তার সঙ্গে পি প্লাস এন করব, মানে পি 2টো এসে যোগ হবে, এন 2টো এসে যোগ হচ্ছে। তাহলে আমরা নতুন যে মৌলটি পাচ্ছি এক্স, 66-র সঙ্গে 4 যোগ করলে পাচ্ছি 70 এবং নিচে হচ্ছে 34। ওকে, এই উপরেরটা হচ্ছে ভর সংখ্যা এবং নিচেরটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। ওকে, আচ্ছা, এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে।
পরমাণুর ক্রমাঙ্ক। ওকে, নেক্সট অথবাতে বলছে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। এই যে কয়েকটা সিম্পল ভাষাতেই তোমাদের অ্যান্সারটি দিয়েছি। তারপরে বলছে এসআইতে ইলেকট্রন আধানের মান কত। ইলেকট্রনের মান -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে একটি কোশ্চেন রয়েছে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা একটু সলভ করে নেব। এনটিপিতে 5 গ্রাম একটি গ্যাস 4 লিটার আয়তন দখল করে, গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। এই কোশ্চেনটিকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি যে এনটিপিতে 4 লিটার গ্যাসের ভর 5 গ্রাম, তাহলে এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত। এই 22.4 লিটার কিন্তু প্রশ্নে কোথাও নেই, এটি আমরা থিওরিতে জেনেছি যে এরকমই কোশ্চেন থাকলে আমরা সব প্রত্যেকটা গ্যাসের জন্য আয়তন 22.4 মেনে নেব। ঐকিক নিয়মের মতো 5/4 ইন্টু 22.4, পয়েন্ট উঠে গেলে 10। এখন যদি আমরা কাটাকাটি করি, যে 4 দিয়ে দিই, 4 5 20, 4 6 24, 5 দিয়ে দিলে 5 2 10, তাহলে একে যদি আমরা কাটাকাটি দিয়ে দিই, আচ্ছা কাটাকাটিতে চলে যাচ্ছে, 2 এ দিলে 2 2 4, 2 8 16, তাহলে 28 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এর সঙ্গে আরেকটি কথা বলছে মোল কথাটির প্রকৃত অর্থ কী। এখানে লিখে দিচ্ছি যে মোল সমান আমরা বলতে পারি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কণিকা। ওকে, নেক্সট 75 ml দ্রবণে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে ওই দ্রবণে গ্রাম পার লিটারের মাত্রা এবং শতকরার মাত্রা কত হবে। দুটো প্রশ্নের অ্যান্সার চেয়েছে, আমরা প্রথমত গ্রাম পার লিটারটাকে নির্ণয় করব। প্রশ্নে যেটা বলেছে সেটা আমরা একটু তুলে নিই। 75 ml দ্রবণে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে লিটার এককে যেহেতু বের করতে বলেছে, আমরা লিটারে যাব, যে 1000 ml বা 1 লিটার। এই দ্রবণে ঠিক ঐকিক নিয়মের মতো 15/75 গুণিতক 1000, আমরা যদি 25 দিয়ে দিই, 25 3 75, 25 4 100, তার সঙ্গে একটি শূন্য থেকে যাচ্ছে। 3 দিয়ে দিলে 3 5 15, তাহলে গুণ করলে 5 গুণিতক 40, 5 4 20, আর একটি শূন্য, এত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে এর গ্রাম পার পায়ের মাত্রা হয়ে যাবে কত। অতএব দ্রবণের মাত্রা 200 গ্রাম পার লিটার। ওকে, এটি হচ্ছে প্রথম অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অ্যান্সারটি চাইছে আমাদের শতকরা মাত্রা। ওকে, ওটাই তো আমাদের চেয়েছে। আচ্ছা, শতকরা মাত্রাই চেয়েছে, তাহলে এখন আমরা শতকরা মাত্রাটা নির্ণয় করব। ঠিক একই রকমের সেখানেও আমরা যেটা করেছিলাম ঠিক সেটাই আমরা তুলে নেব, যে 75 ml দ্রবণে 15 গ্রাম সোডিয়াম
হাইড্রক্সাইড দ্রবীভূত আছে। ওকে, তাহলে 100 ml দ্রবণে 100 কেন করছি, এখানে শতকরা বলেছে। শতকরা কথাটির অর্থ হচ্ছে যে পার্সেন্টেজ, আর পার্সেন্ট মানে কি 100, তাই 100 হচ্ছে 100 ml দ্রবণে 15/75 গুণিতক 100। ঠিক একই রকমের 25 দিয়ে দিই, 25 3 75, 25 4 100, 3 5 15, 5 গুণিতক 4 করলে 5 4 20 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত আছে। এবার এখানে লিখে নেব যে শতকরা মাত্রা 20%, ওকে, বা শতকরা 20%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী বলছে যে 4.5 দেখাও যে ZnO একটি উভধর্মী অক্সাইড। এই যে ZnO একটি উভধর্মী অক্সাইড দেখানো হয়েছে। তারপরে বলছে পুকুরে কখন চুন দেওয়া হয়। আমরা এখানে লিখব পুকুরের জলের pH 7 এর কম বা বেশি হলে তখন জলে চুন প্রয়োগ করব। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, অম্লরাজ কি? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আর হচ্ছে HNO3 একে 3:1 অনুপাতে মেশালেই তাকে অম্লরাজ বলে। পরবর্তী প্রশ্ন, তামার সঙ্গে তপ্ত মানে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটি লেখো। এই যে কপারের সঙ্গে মানে তামার সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের, তাহলে এখানে বিক্রিয়াটি দেওয়া হলো। নেক্সট পরবর্তীতে যাচ্ছি 4.6 বলছে জলের অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী একটি লবণের নাম ও সংকেত লেখো। আচ্ছা, এখানেই ছোট ছোট করে লিখে দিচ্ছি, একটু দেখে নাও। যে ক্যালসিয়াম বাইকার্বনেট, আরও দুটো তিনটে লবণ রয়েছে, তো আমি তোমাদের এটাই লিখাচ্ছি। আর এটির সংকেত হয়ে থাকে CaHCO3(2). ওকে, নেক্সট এখানে বলছে পানীয় জলের দুটি আবশ্যকীয় গুণ উল্লেখ করো, মানে যে জল পান করব তার কি কি গুণ থাকা দরকার। এই যে অনেকগুলোই পয়েন্ট দেওয়া হয়েছে, 9টা পয়েন্ট। তোমাদের যে কোনো খুশি, দুটো বলেছে প্রশ্নে, কিন্তু দুটোর থেকে বেশি দিবে। ওকে, নেক্সট 4.7 এখানে কি ম্যাথটি বলছে, একটু সলিউশন দেখে নিই। একটি সুরশলাকার কম্পাঙ্ক 280 হার্জ এবং তরঙ্গ দৈর্ঘ্য 0.8 মিটার, উৎপন্ন শব্দের বেগ কত? আচ্ছা, কম্পাঙ্ক n বলেছে 280 হার্জ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলেছে 0.8 মিটার, বেগ v বলেছে জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে সমীকরণটি জানি, v সমান n ল্যামডা। ওকে, তাহলে n এর মান কত? 280, ল্যামডা এর মান 0.8, পয়েন্ট উঠে গেলে শূন্য একটি 10 আসবে, 0 0 কেটে গেল, 28 গুণিতক 8 করলে 244 মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটি মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। ওকে, তারপরে বলছে কানের প্রধান তিনটি অংশ কি কি? প্রথম অংশ যেটি বহিস্থ কর্ণ, দ্বিতীয় মধ্যস্থ কর্ণ
তৃতীয় অভ্যন্তরস্থ কর্ণ। নেক্সট, অথবাতে বলছে শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো। দুটি সূত্র থাকে, এই যে দুটি হয়েছে। তারপর বলছে শ্রবণোত্তর কাকে বলে। নেক্সট যাই, এই যে শ্রবণোত্তর কাকে বলে, যেসব কম্পাঙ্ক এই 20,000 এর বেশি সেই সব শব্দের উৎসকে আমরা বলবো শ্রবণোত্তর শব্দ। তারপরে বলছে সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেখো। এই যে সান্দ্রতা এবং ঘর্ষণ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো ছক কাটাইনি, ফাঁকা ফাঁকা লিখেছি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। এখানে কি অঙ্কটি বলছে একটু দেখে নেব। একটি ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার। এরই দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বলের প্রয়োজন হবে? আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি 1 সেন্টিমিটার স্কোয়ার বলছে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করতে প্রথম দৈর্ঘ্য আমরা ক্যাপিটাল এল সমান ধরি স্মল এল, এবং তারপরে যে দ্বিগুণ হয়েছে যেটা হয়েছে তাকে আমরা স্মল এল এখানে এস দিয়ে চিহ্নিত করছি। ওকে, আচ্ছা বলেছে দ্বিগুণ হয়েছে মানে 2l। আমরা এই যে স্মল এল এস যেটা ধরলাম তারটি ছিল এইটি, তারটি দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে তারটি হয়েছে 2l। কিন্তু এই যে এল এস এটি কতটা, যতটা বৃদ্ধি পেয়েছে এটি হচ্ছে এল এস। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? এল অংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে একে 2 দিয়ে ভাগ করে দিলে 2 2 কেটে যাচ্ছে এল, তাহলে এল এস এর মান হয়ে গেল এল। ওকে, এখন তারপরে প্রশ্নতে বলেছে কত বল প্রয়োগ করতে হবে। এফ সমান জিজ্ঞাসা চিহ্ন, তার সঙ্গে বলেছে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা এখানে যে সমীকরণটি ইউজ করব, যে আমরা জানি যে ওয়াই সমান এফ বাই এ বাই স্মল এল এস বাই এল। এখানে আমরা লিখতে পারি এফ বাই এ, ক্যাপিটাল এল উপরে চলে যাচ্ছে এবং এল এস নিচে থেকে যাচ্ছে, এবং ইয়ং গুণাঙ্ক ওয়াই। আমাদের এফ এর মান নির্ণয় করতে হবে, তাই এফকে উল্টো দিকে নিয়ে গেলাম। আমরা এখানে যেটি পাচ্ছি যে ওয়াই এ বাই ক্যাপিটাল এল স্মল এল এস। ওয়াই এর মান কত? 2 × 10⁻12 ইন্টু এ এর মান 1, এল এস এর মান এল বাই ক্যাপিটাল এল এর মান এল। এল এল কেটে গেল, আমাদের থাকলো কি 2 × 10⁻12 এত নিউটন। আচ্ছা, এটা নিউটন, এটি ডাইন হবে কারণ আমাদের ডাইন এককে দেওয়া রয়েছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার 2 × 10⁻12 ডাইন। তাহলে আজকে আমাদের যে টপিকগুলো ছিল আমরা সেগুলো কমপ্লিট করলাম। আমরা একটি স্কুল পুরোটা মানে মডেল যে 1 বা তোমাদের প্র্যাকটিস সেট 1 যাই বলো না কেন, এই যে বাঁকুড়া মিশন, এটা আমরা কমপ্লিট করলাম দুটো ক্লাসে। আমরা অর্ধেকটা কোশ্চেন কমপ্লিট করেছি এবং যেগুলো বোঝবার ব্যাপার সেগুলো আমরা খুব সুন্দর জেনেছি। প্রায় দেখতে পাচ্ছ ক্লাসটা 45 মিনিটের কাছাকাছি যেতে চায়। ওকে, আর যদি একটা ক্লাসে পুরো একটা স্কুল আলোচনা করি তাহলে প্রায় 1.5 ঘন্টা ওভার করে যাবে। আমরাও গতকাল শুধু শর্ট কোশ্চেনগুলো দেখেছিলাম, যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো আমরা বুঝেছি প্রায়, সেগুলোরও মানে সেই ক্লাসটারও টাইম গিয়েছে 30-40 মিনিটের মতো। ওকে,
তাই আমরা এটা পার্টে পার্টে কমপ্লিট করব। আজকে আমরা তাহলে এটা কমপ্লিট করলাম। নেক্সট আগামীকাল আমরা রায় মার্টিনের ফার্স্ট মডেল যেটা রয়েছে সেটা আলোচনা করব। তারপরে আমরা আবারও পুনরায় টার্গেটে ফিরে আসব, আবারও একটি রায় মার্টিনের মডেল করব। এরকমই আমরা এক্সচেঞ্জ করে করে তোমাদের প্র্যাকটিস সেট করব। আর যাদের রায় মার্টিন বই নেই তাদেরকেও বলবো যে তোমরা ও ক্লাসগুলোও করো, কারণ ওখানেও তোমাদের প্র্যাকটিস হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর একটা ফাইনালি কথা, যারা নতুন এসেছো তাদের জন্য আমরা যে ফাইনালি পিডিএফটি রেডি করলাম সেটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেটা তোমরা এই ক্লাসের নিচেই পেয়ে যাবে। একেবারে শেষের দিকে তোমরা ওখানে ক্লিক করো, সরাসরি গ্রুপে পৌঁছে যাবে। ওখানে তোমরা প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বা একটু দেরি হলেও হতে পারে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।